আমি 000-তে মানে ছট করে কল দিছি, তো 000-তে ওরা কিন্তু আমার লোকেশন মেবি ট্র্যাক করছে। 3 দিন আমি তাকে ফোনে পাই না। এই 3 দিন আমি ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি না। বলতে গেলে আমি মেন্টালি ভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমার সঙ্গে যে দুজনকে দেখতে পাচ্ছেন তার মধ্যে ইনারা হচ্ছেন পিতা পুত্র। একদম ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন স্টুডেন্ট, এই অ্যাডিলেডে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আর তার ফাদার হচ্ছেন ইনি জাস্ট রিসেন্টলি উনি অস্ট্রেলিয়াতে আসছেন। আপনি কি মনে করে অস্ট্রেলিয়া আসলেন? আসসালামু আলাইকুম মশিউর ভাই, আসলে ব্যাকগ্রাউন্ডটা কি মনে করে সেটার পিছনের একটা ইতিহাস আমাকে বলতে হবে। জি, যখন ইউএসএতে 2022 সালে আমার যেটা বড় ছেলেকে ইউএসএতে পাঠাই। জি, ইউএসএতে পাঠানোর আগেও তার একটা আমি খুব ওই মানসিক ইয়েতে ছিলাম। তখন আমাদের দেশে কোভিড এসে গেছিল। রাইট, কোভিড এসে যাওয়ার পরে আমার ছেলেটাকে আমি প্রথমে চাইনায় অ্যাডমিশন করাইছিলাম। আচ্ছা, ওখান থেকে ব্যাচেলরটা করার পরে মাস্টার্স করার জন্য, যেহেতু এইসব কান্ট্রিগুলোতে ব্যাচেলরে অনেক টাকা লাগে। বলতে গেলে আপনি জানেন এখানে থেকে টাকার বস্তা নিয়ে গার্ডিয়ানকে বসে থাকতে হয়। হ্যাঁ, মাস্টার ডিগ্রি মাস্টার বা পিএইচডিতে আসলে টাকাটা একটু কম লাগে, সেক্ষেত্রে আমার উপর প্রেশারটা পড়বে না। তো যখন কোভিড এসে গেলো, সে ওখানে কন্টিনিউ করতে পারতেছে না। তারপর আমি দেন চিন্তা করলাম কিছু জিনিস আমরা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে অনলাইনে আমরা একটু ঘাটাঘাটি করার পরে আমরা বা পেটা মিলে ইউএসএটা সোর্স করার পরে তাকে ইউএসএতে পাঠিয়ে দিয়েছি। কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলাম অবশ্যই, যেটা আমার জন্য ফ্লেক্সিবল হয়, কমিউনিটি পাওয়া যায়, তার জন্য থাকার খাওয়ার ব্যবস্থা সুন্দর হবে। আমি এমন একটা প্রভিন্সে দিছি যেখানে সে কাজ না করলো, যাতে আমি তাকে মাসিক তার যে লিভিং কস্ট, তার যে টিউশন ফি, সেটা দিয়ে তাকে আমি চালাইতে পারি সেভাবে। সেরকম একটা, যেমন তাকে এডিলেটে দিছিও আমি সেই চিন্তাটা করে। আচ্ছা, সেটা দেওয়ার পরে যখন তার বেলায় আসলো, আমি তাকে বললাম যে বাবা তুমি দেশে পড়ো, অন্তত পক্ষে মেডিকেলে পড়ো। আমি তাকে মেডিকেলে পড়ার বেশি ইচ্ছে ছিল। মেডিকেলে কোচিংয়ে অ্যাডমিশনও করাই দিয়েছিলাম আমি 26,000 টাকা না কত টাকা দিয়ে। একদিন যাওয়ার পরে সে আর কোচিংয়ে যায় না, বলছে আমি কোচিং এখানে বাংলাদেশে লেখাপড়া করবো না। কেন লেখাপড়া করবো না সেটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। সে সিটি কলেজে পড়তো বাংলাদেশে। সিটি কলেজে কতগুলো তখনকার যে ক্ষমতাসীন দল ছিল, সেই দলের ফলাফাইন কতগুলো তাকে নিয়ে নির্যাতন করছে, হ্যারাস করছে, মানসিক এবং শারীরিক টর্চার করছে তাকে। সেজন্য সে বাংলাদেশে থাকার জন্য আর ইয়া হয়নি। আমিও আর চাপ সৃষ্টি করিনি। যখন অস্ট্রেলিয়ায় আসবে, আমার একটা অভিজ্ঞতা ছিল, যেহেতু আমার বড় ছেলেকে আমি আমেরিকা পাঠাইছি, আমি গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করছি। তখন এই অস্ট্রেলিয়া পাঠানোর জন্য আমি গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি শুরু করার পরে এডিলেটে আমি কয়েকজন লোক আমাকে পরামর্শ করলাম, বলছে যে এডিলেট হচ্ছে একটা রিজিওনাল এরিয়া, ওখানে পিআরের জন্য একটা পয়েন্ট থাকে, আলাদা পয়েন্ট থাকে। যদিও একটু কাজকাম কম হয়, আপনি যদি চালাতে পারেন, তাকে দিতে পারেন, সহযোগিতা করতে পারবেন, লিভিং কস্ট দিতে পারেন, টিউশন ফি দিতে পারেন, তাহলে সেটার জন্য তার ফিউচার ভালো হবে। তখন আমি এডিলেডে এখানে আমাদের বাংলাদেশে কেউ আছে কিনা বা এই ব্যাপারে আমার অথেন্টিক ইনফরমেশন আমি কোথায় পাবো খুঁজতেছিলাম। খুঁজতে একমাত্র আপনার চ্যানেলটা আমি খুঁজে পাইছি। তখন মশিউর ভাইয়ের চ্যানেল, মাইগ্রেন্ট অস্ট্রেলিয়া ইন বাংলাদেশি, ওই চ্যানেলটা পাইছি। আর কোনো নির্ভরযোগ্য আমি চ্যানেল পাইনি। আপনার এই ইউটিউবগুলো ইনফরমেটিভ ভিডিওগুলো একটার পর একটা দেখতে অলরেডি আমি আপনার যেমন ফ্যান হয়ে গেছি। ফ্যান হয়ে সেটা বড় কথা না, কিন্তু আমি যাবতীয় যে তথ্যগুলো তাকে এখানে পাঠানোর জন্য আমার দরকার ছিল, আমার প্রয়োজন ছিল, আমি আপনার এই ভিডিও থেকে, আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি সেগুলো পেয়েছি। অশেষ ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি এক্স্যাক্টলি ঠিক যে কারণে আপনার ফাদার আসছে অস্ট্রেলিয়াতে, উনি তো স্টুডেন্ট ভিসায়, আপনি আসছেন কোন ভিসায়? আমি আসছি টুরিস্ট ভিসায়, ভিজিটর ভিসায় আসছেন। রাইট, তো আপনার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে নিশ্চয়ই স্পন্সর কি বলো এটাকে, ইনভাইটেশন লাগছে। ইনভাইটেশন কি আপনার ছেলে দিচ্ছে? হ্যাঁ, আমার ছেলে দিচ্ছে। আচ্ছা, সো অনেকে এটা মনে করে যে ইনভাইটেশন শুধুমাত্র সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টরা দিতে পারে। দ্যাটস নট ট্রু। ইভেন একজন স্টুডেন্টও তার ফাদারকে যদি প্রপার ইনভাইটেশন হয়, প্রপার ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা সম্ভব হয়। তো এখন ঠিক কী কারণে আপনি আসছেন সেটা যদি একটু দর্শকদের বলেন, প্লাস আপনিও যদি একটু বলেন যে রিসেন্ট যে ইনসিডেন্টটা হয়েছে সেটা সম্পর্কে। তো আঙ্কেলের একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি অস্ট্রেলিয়া আসার আগে দেখছিলাম একটা ভিডিও। তো ওই ভিডিওতে আপনি মূলত অস্ট্রেলিয়ার ট্রাফিক রুল সম্পর্কে বলছিলেন, ট্রাফিক কীরকম। তো
তো আপনি একটা ভিডিওতে বলছিলেন মানে সাইড রুট থেকে যখন গাড়ি বের হয় আর একটা গাড়ি যদি সোজা যায় ওই গাড়ি যে চালায় সে কিন্তু দেখে না সাইড রুট থেকে বের হচ্ছে। তো আমার ক্ষেত্রে সেম কাহিনী করছিল। আমি মানে মেইন রুট দিয়ে যাচ্ছিলাম, সাইড রুট থেকে আমার মানে গাড়ি চলে আসছে, তো ওই গাড়িটা আমার কিছু করার ছিল না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি যতটা সম্ভব, বাট তারপরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, খুবই মারাত্মক। আচ্ছা, মানে আপনি মেইন রোডে যাচ্ছিলেন, সাইড রোড থেকে কেউ একজন মানে আপনাকে ওয়ে দেয় নাই, আপনার জন্য তার স্টপ করার কথা ছিল, স্টপ না করে সে উঠে পড়ছে, আপনি গিয়ে তার গায়ে কুলিট করছেন। ওকে, তো আপনি কি ইনজিউরড হয়েছেন বা? এটা আমাকে আমি যখন মানে হচ্ছে 000-তে কল করছিলাম, আমার আসলে আমি ভাবছিলাম আমি অনেক বড় আঘাত পাইছি, কারণ আমার গাড়িটা পুরো চলে গেছে, একদম অনেক বড় ড্যামেজ হয়েছে। যেটা হচ্ছে কি গাড়ি ছিল আপনার? এটা হচ্ছে টয়োটা করোলা ছিল। আচ্ছা, তো খুব একটা ভালো মডেল গাড়ি। আমি মনে করি টয়োটার কারণে আমি আজকে আসলে লাইফ আছে। গাড়ি হলো হয়তো থাকতাম না, কারণ আমার চারপাশে সবকিছু আমার একদম মানে গায়ে চলে আসছিল। তো একটু মানে। আর ওইটা কি গাড়ি ছিল যে গাড়ির সাথে আপনার সংঘর্ষ হয়েছিল? ওইটা একটা টয়োটা ভ্যান ছিল। ভ্যান, মাইক্রোবাস। ওকে। তো মানে অ্যাক্সিডেন্টের পর আমি হয়তো প্রায় মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা ছিল, কারণ আমি বড় হিট পাইছিলাম, কারণ এয়ার ব্যাগটা একটু ডিলে হয়েছে। তো এই হিটের কারণে যখন আমি 000-তে মানে ছট করে কল দিছি, তো 000-তে ওরা কিন্তু আমার লোকেশন মেবি ট্র্যাক করছে, তো ওরা দ্রুত চলে আসছে এলাকায়, বাট একটু লেট হয়েছে, মানে একদম এরকম না যে হঠাৎ চলে আসছে। তো প্রথমে অ্যাম্বুলেন্স আসছে? হ্যাঁ, প্রথমে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা মেবি 3 to 4 মিনিটসের মধ্যে আছে, দেন তার 5 থেকে 6 মিনিটসের মধ্যে কপস আছে আর ফায়ার সার্ভিস আছে। তো হ্যাঁ, প্রসেসটা খুবই ইজি ছিল যখন আমি পুলিশে কল দিই, বাট আসলে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক ছিল। মানে আর যে ভ্যানের যে ড্রাইভার ছিল তার কি অবস্থা? ও কিন্তু একদম ইনটেক ছিল, কারণ আমার হিটটা পড়েছিল ওর গাড়ির একদম মাঝখানে। আচ্ছা, তো ওর দিকে কোনো হিট পড়ে নাই, বাট হিটটা আমার পুরো গায়ে পড়ছিল, কারণ আমি যাচ্ছিলাম অ্যাক্সিডেন্টের জন্য, আমি হঠাৎ করে গাড়ি ঘোরাতে চাইছি, ওই কারণে একদম আমার ড্রাইভিং সিটের মধ্যে পড়ছিল। আচ্ছা, তো ওই কারণে মানে আপনাকে হসপিটালে থাকতে হয়েছিল? না, আমাকে মূলত ওরা অবজারভেশন রাখছে, দেন ছেড়েছে, কারণ আমি মানে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছে আপনাকে? আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তো এর কারণে আমাকে হচ্ছে অবজারভেশন রাখছিল। তো দেন হচ্ছে আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অনেক ঝামেলা হয়েছে, মানে এখানে ইন্স্যুরেন্স ক্লেম করাটা খুবই ক্রিটিক্যাল, আপনি যদি জানেন ওইটা। মানে অনেকদিন লাগছে, বলতে গেলে প্রায় 1.5 মান্থস লাগছে আমার ক্লেম করতে, কারণ এক কোম্পানি বলতেছিল এটা আমরা করতে পারবো না, এটা আমরা করতে পারবো না। যাক, মানে আপনি আপনার ইন্স্যুরেন্স থেকে ক্লেমে আপনার ক্ষতিপূরণটা পাইছেন, যাক তাও কাজের কাজ হয়েছে আর কি। গুড। তো এরপরে কি আরেকটা গাড়ি কিনতে হয়েছে আপনার? হ্যাঁ, এখন আরেকটা গাড়ি কিনতে হয়েছে, কারণ এখানে তো আসলে অনেকে বলে প্রথম এসে গাড়ি কেনাটাকে ঠিক হবে, অনেকে কিন্তু বলে গাড়ি কেনা ঠিক হবে না। আসলে অস্ট্রেলিয়ার মতো দেশে আসে যদি কেউ বলে মানে আমি গাড়ি নিয়ে, হ্যাঁ, প্রথম 1 মাস 2 মাস হয়তো গাড়ি কেনাটা ঠিক না, কারণ হচ্ছে আগে প্রথমে ড্রাইভিং টাকার ব্যাপার থাকে। হ্যাঁ, কারণ যেটা বলছেন মানে আপনি ভিডিওতে বলছিলেন মানে এখানে রুলসগুলো খুবই স্ট্রিক্ট, আসলে অনেক বেশি স্ট্রিক্ট, মানে নিয়ম না জেনে যদি রাস্তায় ওঠে কেউ, খুবই ডেঞ্জারাস অবস্থা হবে। তো এই কারণে আবার আমি হচ্ছে কারণ বিভিন্ন জব করি আর উবারও পাশাপাশি করি সাইড হিসাবে, তো এই কারণে হচ্ছে আমার নতুন গাড়ি নিতে হয়েছে। তো এখন কি গাড়ি কিনছেন? এখন আমি হচ্ছে হোন্ডা গাড়ি কিনছি, তো এটা টয়োটা ছিল, এখন যেটা কিনছি হোন্ডা। কারণ আচ্ছা, গাড়ির দাম কেমন? মানে নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের কত টাকা বাজেট রাখতে হবে একটা গাড়ি কেনার জন্য? গাড়ি তো আসলে লাগেই, সেটার জন্য কিরকম খরচ? তো এখানে অ্যাডেলিট মিনিমাম আর কি, অ্যাডেলিটে আসলে গাড়ি মানে গাড়ির প্রাইসটা খুবই এখন বেড়ে করতেছে, যেটা অন্য স্টেটে খুবই কম, বাট অ্যাডেলিটে খুব চাহিদা। কারণ আমি তো অনেকবার গাড়ি মানে দেখছি, টয়োটা কেনার সময় গাড়ি দেখছি, হোন্ডা কেনার সময় অনেক গাড়ি দেখছি। মানে মিনিমাম কত টাকা হলে একটা গাড়ি কেনা যায় এখানে চলনসই একটা গাড়ি? আমি বলবো যদি মানে স্টুডেন্ট তো যারা আসে তারা অবশ্যই আমার একটা গাড়ি চাইবে যেটা হচ্ছে ওরা মানে 1 বছর অথবা 6 মাস কোনোভাবে চালাতে পারে। তো এরকম যদি গাড়ি ওরা নিতে চায়, আমি বলবো মিনিমাম 3 to 5 এর মধ্যে বাজেট রাখতে হবে। 3 থেকে $5,000 $5,000 মধ্যে অস্ট্রেলিয়ান ডলার। ওকে, কম হলে গাড়িগুলো হয়তো 1 মাসের মধ্যে সমস্যা দিবে, তো ওইগুলো আবার স্ক্র্যাপ হয়ে যাবে, তো ওইটা আসলে মানে ক্ষতির মধ্যে পড়বে। আচ্ছা, ওকে। আপনি কি তাহলে আপনার ছেলের এই অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে দূর থেকে ছুটে আসছেন বাংলাদেশ থেকে? মূলত সে আমি 3 দিন পর্যন্ত পরপর তাকে মোবাইলে পাই না, আমি ফোন দিই, সে আপনি জানতেই পারেন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওকে। আসলে অস্ট্রেলিয়া আসার পর আমার এমন কোনো আত্মীয় স্বজন পরিচিত এখানে কেউ ছিল না। আচ্ছা, সে আসছে তার মতোই করে আসছে, আমি তোয়াক্কাল তো আল্লাহর উপর ভরসা করে তাকে পাঠিয়ে দিয়েছি। 3 দিন আমি তাকে ফোনে পাই না, ফোন করি রিসিভ করে না, ফোন করি রিসিভ করে না। এই 3 দিন আমি ঘুমাইতে পারি নাই, খাওয়া দাওয়াও করতে পারি নাই, বলতে গেলে আমি মেন্টালি ভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক। 3 দিন পরে সে আমার মোবাইল ধরার পরে আমাকে কিছু বলে নাই তেমন, তার মার সাথে কথা বলছে, তার মাকে বলছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এই অবস্থা।
আমার সেন্সলেস হয়ে গেছিল, আমি হাসপাতালে এতক্ষণ ছিলাম, 24 ঘন্টা ছিলাম। তো এরপর আমি চিন্তা করতেছি সে হয়তো শারীরিকভাবে ইনজুর হয়েছে, আমাকে বলতেছে না, মা বাবাকে বলতেছে না। একটা যে এটা একটা গাড়ি একেবারেই ডিমেশ হয়ে গেছে, একটা গাড়ি পুরোটাই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, তার অ্যাক্সিডেন্টটা কিরকম? অ্যাক্সিডেন্টটা মারাত্মক ছিল অবশ্যই, সেটা আল্লাহর রহমতে হইতে বেঁচে গেছে। তারপর থেকে আমি চিন্তা করলাম না, আমাকে যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে। আমাদের একটা বাংলাদেশি কমিউনিটি আছে, যেমন আপনারা আছেন, সে হয়তো বাচ্চা মানুষ, তার বয়স কম, পরিচিত হতে পারতেছে না, মিশতে পারতেছে না। কারণ এরা যখন আসার আগেও তার কাপড়টা সে কোনোদিন ধুই নাই, তার যে ভাত খাইছে প্লেটটা সে ধুই নাই। সে দেশে বাসা থেকে যে একটা লবণের প্যাকেট দোকান থেকে আনবে সেটাও কোনোদিন করে না। তার মাত্র 19 বছর বয়স তখন, সে যখন এখানে আসতেছে, একদমই কম বয়স। তো আমি বলতেছি আমাকে যেতে হবে, আমাকে যাওয়ার পরে তাকে একটা কমিউনিটির সাথে পরিচয় করে দিতে হবে, মানুষজনের সাথে কথা বলতে হবে। যেমন আপনার কাছে আসা অনেক ফ্যামিলির সাথে আমার এখানে পরিচয় হয়েছে, আমাকে অনেকে দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ। আমি তাকে সাথে নিয়ে গেছি, তাদের সাথে পরিচয় করে দিয়েছি, আমাকে সবাই গ্রহণ করে। আপনার ছেলের সাথে অবশ্য আগেই পরিচয় হয়েছে আমার, সে আগে দেখছে, আমি যেমন দেখছি। আচ্ছা, তবে আমি যেটা মনে করি, এরকম কম বয়সে বাচ্চাদেরকে বিদেশ পাঠানো, এইরকম কান্ট্রিগুলোতে পাঠানো ঠিক না। আর একটু মেচুইট হলে তার যখন একটু বোঝার শক্তি হবে, যেমন সে প্রথমে আসার পর 1 মাসে আমাকে বলতেছে প্রথমে আমাকে ই বাইক নিয়ে দাও, আমি তাকে একটা ই বাইক নিয়ে দিলাম। সেটা 15 দিনেও চালাই নাই, নতুন ই বাইক আপনার মেলবোর্ন সিডনি থেকে অর্ডার করে এখানে আনছে। আচ্ছা, সেটা 15 দিন না চলার পর বলছে যে আমাকে গাড়ি নিয়ে দাও, এখন কার নিয়ে দাও। এখন আমরা মা বাবাগুলো তো আসলে কি হয়ে যায়, একটা সময় জিম্মি হয়ে যায়। এখন যদি না দিই, সে মনে কষ্টে আনবে, সে হয়তো এখানে সেটা নিয়ে চিন্তা করবে। আমার তো তার মন খুশি করতে হবে, তাকে ভালো রাখতে হবে। তখন আমি কি করলাম, আচ্ছা তাহলে গাড়ি একটা না, গাড়ি তো ওখানে দরকার, তাকে গাড়ি কিনে দেওয়ার জন্য। এখন এমন একটা লোক নাই যে সে যে গাড়িটা ভালো কিনা, প্রাইসটা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিকভাবে ইউজ করতে পারবে কিনা, গাড়িতে কোনো সমস্যা আছে কিনা সেটা জানার মতো, চেনে যাওয়ার মতো কেউ নাই, এক্সপার্ট নাই। সে তার মতো করে যতটুকু তার ব্রেনে যতটুকু করছে, সেও আবেগের বাচ্চা মানুষ, আবেগের বশবর্তী হয়ে একটা গাড়ি নিয়ে ফেলছে একটা ইন্ডিয়ানি লোক থেকে। এই গাড়িটার লকটা পর্যন্ত নষ্ট ছিল, দরজা। তাকে মনে হয় 50 বারের উপর তার বাসায় নিচে যে আমি লক করে ঠিক করে দেবো, তুমি আমার বাসায় আসো। এভাবে করে করে তার অনেক দিন নষ্ট করছে, 50 দিন নিচে অনেক পেট্রোল নষ্ট করছে। লাস্ট শেষ পর্যন্ত তাকে ঠিক করে দেয় নাই। তো শেষ পর্যন্ত গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন শুনলাম, আমি চলে আসলাম। আবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন শুনছি 4-5 দিন পর আমাকে আবার বলতেছে, আব্বু এখানে তো আমার আর একটা গাড়ি দরকার। তো আমিও চিন্তা করতেছি, সে যদি গাড়ি না থাকে তাহলে তো আরো দুশ্চিন্তায় পড়ে যাবে, তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমার কথা বলতে বলতে সে মোবাইলে কথা বলতেছে, আমি ব্যাংকে চলে গেছি, তার মোবাইল না কাটা সাথে সাথে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বলছি গাড়ি আরেকটা নাও। এই যে আরেকটা গাড়ি নিছে, এখন 2.4 লিটারের গাড়ি, অনেক ফুয়েল খায়, অনেক এক্সপেন্সিভ। গাড়িটা ভালো, কিন্তু তার মতো একটা স্টুডেন্টের জন্য এই এক্সপেন্সিভ গাড়িগুলো বহন করা ঠিক না। আপনার জন্য ঠিক, আমার জন্য ঠিক, একটা স্টুডেন্টের জন্য, সিঙ্গেল মানুষ মানে ফ্যামিলি হইলে একটা কথা, তো তাকে যদি এই পরামর্শটা দেওয়ার মতো এখানে কেউ থাকতো, তার ভিতরে এই ম্যাচুরিটি যদি আসতো, বুঝ জ্ঞানটা তো যদি আসতো, সে গাড়িটাও নিত না। আমি মনে করবো এখানে যারা আসবে, কম বয়সে বাচ্চাগুলা মা বাপের বুক থেকে এখানে পাঠানো ঠিক না। আবার আপনি একটা আস্তে আস্তে একটু কথা বললেন, ব্যাচেলরে না আসলে তো মাস্টার্সে আসে, এখানে ওখানে বাংলাদেশে ব্যাচেলর করে মাস্টার্সে আসে, এখানে পিআর পাওয়া অনেক টাফ, সেটাও ঠিক। তো এখানে যারা সাপোর্ট দিতে পারবে, আমি তো প্রথম থেকে আমার ছেলেকে নিষেধ করছিলাম, তুমি এমন কোনো কাজকর্ম যাওয়ার দরকার নাই, তুমি পড়ালেখাটা করো আগে। আমার যা আছে, আমার রক্ত শেষ বন্ধু দিয়ে হলে আমি তোমাদেরকে সাপোর্ট করে যাবো, তোমরা লেখাপড়াটা শেষ করো, এরপর তোমাদের যেটা ইচ্ছে সেটা করো। সে এর বাইরেও গিয়ে টুকটাক যা কিছু তার মতো করে করার চেষ্টা করে, এমন না যে বসে আছে সেরকম না, তার মতো সে চেষ্টা করে। এটা করলে কি হয়, তার খরচের মোটামুটি তার মতো তার একটা কিছু খেতে ইচ্ছে করতেছে, কিনতে ইচ্ছে করতেছে, সেটা পায়। তো কয়দিন থাকবেন? আমি 1 মাসের জন্য আসছি, 1 মাসের 10 তারিখ চলে যাব। আপনি যখন শুনলেন যে আপনি ঠিক করলেন যে অস্ট্রেলিয়াতে এখন আসতে হবে, আপনি অস্থির হয়ে গেছেন একটা ব্যাড নিউজ শুনে, আপনার কতদিন লাগছে আপনার টিকিট, ভিসা এগুলো সব প্রসেস রেডি করতে কয়দিন লাগছে? আমার ভিসাটা প্রসেসিং এ টোটাল 25 ডে লাগছে। আচ্ছা, আর টিকিট তো আমার ট্রাভেল এজেন্সি আছে নিজের। আমি ভিসাটা যখন হাতে পাইছি ওই দিনেই 2 দিনের মধ্যে টিকিট করে আমি চলে আসছি, আমি আর অপেক্ষা করিনি, আমি আর দেরি করিনি। যাক, আসছেন যখন, এখন তো ছেলের সাথে দেখা হইলো, মন ঠান্ডা হইলো, প্লাস একটু
দেখেন অ্যাডিলেডে কি আছে, ঘুরেন ফিরেন, একটু এনজয় করেন। দেখে যেমন মন ঠান্ডা হয়েছে, তার মধ্যে আপনাদেরকে পেয়ে আমার মন আরো ঠান্ডা হয়ে গেছে। আমার বাংলাদেশি ভাইদের জন্য, বিশেষ করে আমাদের চট্টগ্রামের লোকগুলোকে আমি বেশি দেখার জন্য অনুপ্রাণিত করব, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। আপনি পড়ছেন আবার জামাল, চট্টগ্রামে পড়াশোনা করছি আমি। হ্যাঁ, আমার মশির ভাইয়ের জন্ম বলতে গেলে চট্টগ্রামে। ওনার বাবা চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকে অনেকদিন চাকরি করছে, সেই সুবাদে চন্দনপুরা, আমার বাসা হচ্ছে চকবাজারে, চন্দনপুরা যে রোডটা আছে, রোডের পাশে ওনার বাসা ছিল। চট্টগ্রামের অনেক আঞ্চলিকতা ওনার কাছে আছে, অনেক ট্রেডিশন উনি শিখছে, জানছে। আমার হৃদয়টা সেজন্য বেশি টানছে। এখানে একটা মেসেজ, আপনার ব্যাচেলর যখন অস্ট্রেলিয়ায় পাঠাতে হবে, আপনার ব্যাচেলর একটা ইউজ পরিমাণ খরচ। এখানে সাধারণত ইউনিভার্সিটিগুলো, যেমন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, প্রায় 40 থেকে 42,000 টিউশন ফি এখানে লাগে। আপনার বাচ্চাটা যদি বয়সে কম হয়, দেশে কিছু করে নাই এরকম যদি হয়, আপনার পুরো প্রিপারেশন নিয়ে যাতে আপনার সাপোর্ট দিতে পারেন, টিউশন ফিকে সাপোর্ট দিতে পারেন, সেভাবে আপনার বাচ্চাকে পাঠাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ওখান থেকে পাঠানোর আগে আপনার ড্রাইভিং লাইসেন্সটা এখানে অনেক কাজে আসে। ড্রাইভিংটা শিখে আসতে হবে আর কি, শুধু শিখলেই হবে না, এক্সপার্ট করতে হবে, রান্নার কাজ শিখে করতে হবে। আর দ্বিতীয়ত আপনার কম্পিউটারটা ভালো করে জানাশোনা থাকতে হবে। এক্স্যাক্টলি। যেমন আমার এই বাচ্চাগুলোকে আমি কলম ধরার আগে কম্পিউটারে মাউস ধরা শিখাইছি। আচ্ছা, আমার 3টে বাচ্চাকে আমি জন্মের পর থেকে যখন তারা কলম ধরবে, তার আগে আমি মাউস দিছি, তাদেরকে ল্যাপটপ কিনে দিছি একজন। আচ্ছা, যার কারণে আজকে তারা এখন পৃথিবীর একটা, আমার দেশে আমার ছেলে ইউএসএ তে গেছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে, তার রেজাল্টও ভালো করতেছে, সেও রেজাল্ট ভালো করবে। কম্পিউটার নিয়ে সেও আইটিতে অনেক এক্সপার্ট, যদিও ব্যাচেলর পড়তেছে। এখন আপনি যে কাজগুলো দিবেন সে অনায়াসে করতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য কম্পিউটার শিখান আর স্কিল করেন, যে কাজেই হোক আপনি ভালো করে স্কিল। হ্যাঁ, তারপরে বিদেশে পাঠান, অসুবিধা নেই ইনশাল্লাহ। সবাই আমাদের দেশে সেই এখানে শিক্ষা ব্যবস্থাগুলো অনেক 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 উন্নত, বলা যায় না এখনো কীরকম উন্নত। পাঠালে এখানে তাদের নেক্সট জেনারেশন যেটা আসবে সেটা ভালোভাবে শাইন করতে পারবে। তো সবাই দোয়া করবেন, মশির ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার ভিডিওগুলো দেখবেন, ইনফরমেটিভ ভিডিও। আমার ফেসবুকেও দেবো এটা ইনশাআল্লাহ, আপনারা সবাই দেখবেন। এখান থেকে অনেক কিছু জানার শিকার মশির ভাই যেটা আসলে আছে। আর ব্যক্তিগতভাবে যদি আরও কিছু জানার থাকে, মশির ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ আসতে চাইলে স্টুডেন্ট বিষয়, ভিজিট বিষয়, এখানে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, সব কিছু আছে এই দেশে, আপনারা করতে পারবেন, যোগাযোগ করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাই বাই, টাটা।